আচ্ছা, একটা কলেজের ফেস্ট ঠিকঠাক সময়ে আর বাজেটের মধ্যে শেষ করা, কিংবা ধরুন একটা বেশ জটিল গ্রুপ প্রজেক্ট সামলানো কতটা কঠিন হতে পারে বলুন তো। বেশ কঠিন। এবার ভাবুন চন্দ্রযান-3 মিশনের কথা। আগের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, নিখুঁত পরিকল্পনা আর একদম সময় মেনে চলা, এগুলো ছাড়া কি এত বড় সাফল্য আসতো? অসম্ভব। তো আজ আমরা এরকম বড় প্রজেক্ট কি করে সময় মতো আর নির্দিষ্ট খরচে শেষ করা যায়, তার কিছু জরুরি কৌশল নিয়ে একটু গভীরে আলোচনা করব। একদম ঠিক। আজকের আলোচনাটা মূলত প্রজেক্টের সময়সূচি মানে শিডিউলিং আর খরচ মানে কস্টিং, এই দুটো দিক নিয়েই আমরা দেখব কিভাবে প্রজেক্ট প্ল্যানিংয়ের কিছু পরিচিত টুলস আর টেকনিক ব্যবহার করে বড় বড় চ্যালেঞ্জও সামলানো যায়। আসলে সময় আর খরচের মধ্যে ভারসাম্য রাখাটা এটা একটা আর্ট বলতে পারেন। তাহলে শুরু করা যাক সবচেয়ে পরিচিত একটা টুল দিয়ে, গ্যান্ট চার্ট। আমার তো মনে হয় এটা অনেকটা পরীক্ষার রুটিনের মতো, তাই না? হ্যাঁ, একদম। মানে প্রজেক্টের সব কাজ কোনটা কবে শুরু হবে, কবে শেষ হবে, সব একটা টাইমলাইনে মানে এক নজরে দেখা যায়। বুঝতে সুবিধা হয়। ঠিক। এটা প্রজেক্টের কাজগুলো আর তাদের সময়সীমাটা খুব সহজ করে চোখের সামনে তুলে ধরে। অগ্রগতি ট্র্যাক করাটাও বেশ সহজ হয়ে যায়। তাহলে প্রজেক্টের টাইমলাইন সহজে দেখতে কোনটা ব্যবহার করা হয়? উত্তরটা হলো গ্যান্ট চার্ট। কিন্তু যখন অনেকগুলো কাজ থাকে আর সেগুলো আবার একটার পর একটা বা অনেকগুলো একসাথে চলে, মানে একে অপরের ওপর নির্ভরশীল, তখন তো ব্যাপারটা একটু জটিল হয়ে যায়। অবশ্যই। শুধু বার চার্ট দিয়ে তখন পুরো ছবিটা বোঝা মুশকিল। আর সেই জটিলতার সমাধান করতেই তো আসে সিপিএম আর পার্টের মতো টেকনিক। মানে এগুলো নেটওয়ার্ক ডায়াগ্রামের মতো করে কাজের ক্রম আর নির্ভরতা দেখায়, তাই তো? ঠিক ধরেছেন। ক্রিটিক্যাল পাথ মেথড বা সিপিএম সেখানে বেশি কার্যকর, যেখানে কাজের সময়সীমাটা মোটামুটি আমরা জানি, আগে থেকে আন্দাজ করা যায়। আচ্ছা। আর প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক বা পার্ট, ওটা ব্যবহার হয় যখন সময় নিয়ে বেশ অনিশ্চয়তা থাকে। ধরুন কোনো গবেষণা বা নতুন কিছু তৈরি হচ্ছে যেখানে ঠিক কতদিন লাগবে বলা কঠিন। পার্টে প্রত্যেকটা কাজের জন্য ৩ রকম সময় অনুমান করা হয়। একটা আশাবাদী, মানে সবচেয়ে কম কত সময় লাগতে পারে। একটা সম্ভাব্য, মানে যেটা হওয়ার চান্স বেশি। আর একটা নিরাশাবাদী, মানে সবচেয়ে বেশি কত লাগতে পারে। আচ্ছা, 3টে এস্টিমেট। হ্যাঁ, এই ৩টি মিলিয়ে একটা বাস্তবসম্মত আন্দাজ পাওয়া যায়। তো কাজের অনিশ্চয়তা সামলাতে কোন পদ্ধতি বেশি উপযোগী, ওটা হলো পার্ট। আর এই নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যেই তো লুকিয়ে থাকে সে সবচেয়ে জরুরি পথটা, মানে ক্রিটিক্যাল পাথ। একদম। আমি যতদূর জানি এটা হলো প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলোর দীর্ঘতম সিকোয়েন্স বা পথ। মানে এই রাস্তায় কোনো একটা কাজে যদি দেরি হয় তাহলে কিন্তু পুরো প্রজেক্টটাই পিছিয়ে যায়, ঠিক যেন রিলে রেসের শেষ দৌড়বিদের মতো। ঠিক তাই। আর এখানেই এর আসল গুরুত্বটা। প্রজেক্ট ম্যানেজারদের কিন্তু এই ক্রিটিক্যাল পাথের ওপর কড়া নজর রাখতে হয়। সেটাই। চন্দ্রযানের মতো হাইস্টেক মিশনে এই পথে থাকা কাজগুলোতে সেরা রিসোর্স, সেরা লোকজনকে না দিলে সময়মতো সাফল্য পাওয়াটা খুব কঠিন হয়ে যেত। তাহলে যে পথে দেরি হলে পুরো প্রজেক্ট পিছিয়ে যায়, সেই পথটার নাম কি? মনে রাখতে হবে ক্রিটিক্যাল পাথ। তার মানে সব কাজ কিন্তু সময়ের দিক থেকে সমান জরুরি নয়। কিছু কাজ থাকে যেগুলোতে একটু এদিক ওদিক হলেও, মানে একটু দেরি হলেও মূল ডেডলাইনে তেমন প্রভাব পড়ে না। ঠিক। এই যে বাড়তি সময় বা ছাড়টা পাওয়া যায় কিছু কাজের ক্ষেত্রে, এটাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় কি বলে? এটাকে বলে ফ্লোট বা স্ল্যাক। একই জিনিস। ফ্লোট বা স্ল্যাক। হ্যাঁ, এই ফ্লোট জানাটা কিন্তু রিসোর্স ম্যানেজমেন্টের জন্য খুব দরকারি। কারণ তখন ম্যানেজাররা বুঝতে পারেন কোন কাজটা থেকে হয়তো কিছু লোকবল বা যন্ত্রপাতি সরিয়ে ক্রিটিক্যাল পাথের কোনো কাজে লাগানো যেতে পারে। মানে সীমিত সম্পদের সেরা ব্যবহার করা যায় আর কি। দারুণ পয়েন্ট। তাহলে কাজের মধ্যে দেরি করার এই যে সুযোগ বা অতিরিক্ত সময়, একে আমরা কি নামে চিনলাম? ফ্লোট বা স্ল্যাক। একদম। কিন্তু অনেক সময় তো আবার উল্টো চাপ আসে, মানে প্রজেক্টটা তাড়াতাড়ি শেষ করতে হবে, হয়তো বাজারের চাহিদা মেটাতে হবে বা কম্পিটিশনে এগিয়ে থাকতে হবে। তখন কি করার? তখন আসে ক্র্যাশিং এর কনসেপ্ট। ক্র্যাশিং? হ্যাঁ, ক্র্যাশিং এর মানে হলো অতিরিক্ত টাকা বা রিসোর্স খরচ করে ক্রিটিক্যাল পাথের কিছু কাজের সময় কমিয়ে আনা।
এটাই হলো টাইম কস্ট ট্রেড অফ ও মানে সময় কিনতে পয়সা খরচ করা। বলতে পারেন। তবে এখানেও কিন্তু হিসেবটা জরুরি, মানে কোন কাজটা ক্র্যাশ করলে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি সময় বাঁচানো যাবে সেই বিশ্লেষণটা করে সিদ্ধান্ত নিতে হয়। সব কাজে তো আর ক্র্যাশ করে লাভ হয় না। ঠিক ঠিক। তাহলে টাকা বেশি দিয়ে সময় কমানোর এই পদ্ধতির নাম কি? মনে রাখার সহজ উপায় হলো টাকা বেশি সময় কম, এটাই ক্র্যাশিং। একদম। ক্র্যাশিং তো খরচ বাড়িয়ে দিল সময় বাঁচাতে। এবার যদি উল্টোটা ভাবি, মানে প্রজেক্টের সামগ্রিক খরচ যদি কমাতে হয়, সময়সূচির পাশাপাশি খরচের দিকটাও তো দেখতে হবে। অবশ্যই দেখতে হবে। খরচ কমানোরও অনেক রাস্তা আছে। যেমন যেমন ধরুন কিছু কাজ বা ফিচার যেগুলো না হলেও চলে সেগুলো বাদ দেওয়া, মানে স্কোপ কমানো। আবার রিসোর্সের সঠিক ব্যবহার নিশ্চিত করা, যাকে বলে রিসোর্স লেভেলিং। রিসোর্স লেভেলিং। হ্যাঁ, মানে দেখতে হবে যাতে কোনো রিসোর্স, সে মানুষ হোক বা মেশিন, অযথা বসে না থাকে। আবার কারোর ওপর যেন অতিরিক্ত চাপও না পড়ে। কাজটা সমানভাবে ভাগ করে দেওয়া। আচ্ছা। আবার অনেক সময় কম খরচের বিকল্প প্রযুক্তি বা জিনিসপত্র খুঁজে বার করা যেতে পারে। চন্দ্রযানের মতো প্রকল্পে প্রতি গ্রাম ওজন কমানো, মানে যেমন কোটি কোটি টাকা বাঁচানো, তেমনি যে কোনো প্রজেক্টে শুরু থেকেই খরচের ব্যাপারে একটু প্ল্যান করে চললে বাজেট ঠিক রাখা অনেক সহজ হয়। আসল লক্ষ্যটা হলো কোয়ালিটির সাথে আপোস না করে খরচটাকে নিয়ন্ত্রণে রাখা। দারুণ। তাহলে আজ আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের বেশ কিছু জরুরি টুলস আর কনসেপ্ট নিয়ে কথা বললাম। গ্যান্ট চার্ট, সিপিএম, পার্ট থেকে শুরু করে ক্রিটিক্যাল পাথ, ফ্লোট বা স্ল্যাক, ক্র্যাশিং আর টাইম কস্ট ট্রেড অফ পর্যন্ত অনেকগুলো বিষয় কভার হলো। হলো। আর মনে রাখতে হবে, এই ধারণাগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার জন্য নয়। একদম। জীবনের যে কোনো বড় উদ্যোগ, সেটা নিজের একটা স্টার্টআপ শুরু করাই হোক বা কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব সামলানো, সব জায়গাতেই কিন্তু সময় আর খরচের মধ্যে ব্যালেন্স করার ক্ষমতাটা খুব জরুরি। রাইট। আজকের এই যে দ্রুত বদলাচ্ছে সব টেকনোলজি, বাজার, এর সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রজেক্ট ম্যানেজমেন্টের এই দক্ষতাগুলো কিন্তু অপরিহার্য। এই জ্ঞানটা ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জকে সুযোগে বদলে দিতে সাহায্য করতে পারে। খুবই সত্যি কথা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে গেলাম সবার ভাবনার জন্য। আজ যে কৌশলগুলো নিয়ে কথা হলো, সেগুলোকে আপনারা নিজেদের লক্ষ্য পূরণের পথে আর কিভাবে কাজে লাগাতে পারেন একটু ভেবে দেখবেন।